বাংলাদেশের পর এবার অচেনা আততায়ের গুলিতে কেঁপে উঠল পাকিস্তান। দেখুন, পিটিআই এর পক্ষ থেকে একটি খবর প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। সেখানে বলা হচ্ছে পাকিস্তানের যে খাইবার প্রভিন্স এলাকা আছে সেখানে এক অচেনা আততায়ী অর্থাৎ আননোন গানম্যান হঠাৎ করেই হামলা চালায় এবং এর ফলে পাকিস্তান পুলিশের 4 উচ্চপদস্থ কর্তা কিন্তু খতম হয়ে যায়। যে ঘটনা সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই হামলাটি হয়েছে 3 তারিখ রাত 2টোর সময় হঠাৎ করে আননোন গানম্যান মানে 4 তারিখ একদম ভোরে খাইবার পাখতুন এলাকায় পৌঁছে যায় এবং তারা গাড়ি নিয়ে এসেছিল, মানে মোটর সাইকেল নিয়ে আসে এবং পুলিশ কোনো কিছু বোঝার আগেই তাদের উপর কিন্তু গুলিবর্ষণ করা হয়। একদম হুবহু স্ক্রিপ্ট আমরা বাংলাদেশের হাদি হত্যাকাণ্ডে দেখেছি, এইরকম হুবহু স্ক্রিপ্ট আমরা পাকিস্তানে ধারাবাহিকভাবে শেষ 3 বছর দেখেছি, যখন একের পর এক জঙ্গি নেতা কখনো বাড়ি থেকে বেরোনোর সময় মারা গেছেন, কখনো মসজিদে প্রার্থনা থেকে বেরিয়ে তিনি আততায়ের গুলিতে খতম হয়ে গেছেন। এবার সরাসরি ডিফারেন্সটা হলো পুলিশ কর্তার উপর গুলি চালানো হয়েছে এবং একজন নয়, দুজন নয়, 4জন টপ মোস্ট হাই অফিসিয়াল পুলিশ খাইবার পাখতুন এলাকায় কিন্তু গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন। ধারাবাহিকভাবে দুটো এই ধরনের ঘটনা সামনে এসছে একই দিনে, প্রায় একই সময়। প্রথম ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুন এলাকায় সারাই নংওয়াং এই পার্টিকুলার সিটিতে, যেখানে 3জন পুলিশ কর্তাকে টার্গেট করা হয় এবং মোটরসাইকেল থেকে এই ধরনের ব্যক্তিরা আসেন এবং 3জনকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই দুই ঘটনাটি লাক্কি মারওয়াট এবং বান্নু ডিস্ট্রিক্ট এই এলাকায় কিন্তু ঘটে। প্রসঙ্গত এই এলাকা কিন্তু টিটিপি দখল করে নিয়েছে দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে অভিযান করে, কিন্তু পাকিস্তানের আসিম মুনির নিজে হাই প্রোফাইল জায়গায় বসে এসি রুমে বসে ছোটখাটো কর্তাদের এখানে পাঠায় এবং বহু কর্তা এখানে যেতে চান না। কিন্তু এক্ষেত্রে বর্ষবরণের রাতে তিনি এখানে একটি সার্চ ইউনিট ডিপ্লয় করেছিলেন এবং এই ডিপ্লয়মেন্টের উপরে এবার কিন্তু গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটলো। প্রথম যে ঘটনাটি ঘটেছে তা সারাউ নং সিটিতে ঘটেছে, সেখানে 3জন পুলিশ কর্তা মারা গেছেন এবং ঠিক তার ঘন্টাখানেক বাদে একজন পুলিশ কর্তাকে টার্গেট করা হয়েছে মদন এরিয়াতে। প্রায় রাত 1টা থেকে 2টোর মধ্যে এই ঘটনাটি ঘটে। এখানেই শেষ নয়, পুলিশ যখন বুঝতেই পারছে না যে কারা আক্রমণ করলো হঠাৎ করে, ঠিক তখনই এই এলাকায় আরো একটি বিস্ফোরণ হয় এবং আইইডি বিস্ফোরণ অর্থাৎ এক্সপ্লোসিভ ডিভাইস এখানে ফেটে যায় এবং এখানেও কিন্তু সিকিউরিটি পার্সোনালের সঙ্গে জড়িত ব্যক্তিদের সরাসরি টার্গেট করা হয়। অর্থাৎ কোনো অবস্থাতেই খাইবার পাখতুন এলাকায় মিলিটারির ডমিনেন্স, পুলিশ কর্তাদের ইনফ্লুয়েন্স কিছুতেই সহ্য করছে না টিটিপির মতো সংগঠন। তা তো আমরা জানতাম। এবার উপরি পাওনা হিসাবে দোসর হিসাবে টিটিপির সঙ্গী হয়ে গেছে আননোন গানম্যান। এবং আপনারা বুঝতে পারছেন যখন এই অচেনা আততায়ী মানে যারা এই ঘটনার সঙ্গে জড়িত অথচ পাকিস্তান আইডেন্টিফাই করতে পারে না তাদেরকে, তাদের পিছনেই ভারতের বিপক্ষে অভিযোগ তুলে দেয় এবং এক্ষেত্রেও সেটি হয়েছে এবং বারবার তারা বিএলএ এবং টিটিপির বিপক্ষে, টিটিপির হয়ে যে ভারত প্রক্সি সাপোর্ট দিয়ে যাচ্ছে সেই অভিযোগ যেমন আন্তর্জাতিক সংগঠনের কাছে করেছে, এক্ষেত্রেও যে সেটি হয়েছে আপনারা বুঝতেই পারছেন। আমি আর সেই ডিটেলটা গেলাম না। একই চর্বিত চর্বণ পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে, যেখানে তারা ফরেন ইনভেস্টমেন্টের প্রসঙ্গ ফের একবার নিয়ে এসছে। ইম্পর্টেন্ট বিষয় হলো পরের দিন যে বিস্ফোরণটি ঘটেছে সেই বিস্ফোরণে একটি সিমেন্ট ফ্যাক্টরিকে টার্গেট করা হয়েছে। দেখুন, শেষ 1 মাস ধরে এই এলাকায় বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের উপর টার্গেট করা হচ্ছে। কখনো সেই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত চাইনিজ কোম্পানি আছে, যেমন আমরা দেখেছিলাম যে ডেরা গ্যাস যে চেম্বার পাইপলাইন সেখানে যখন আক্রমণ করা হয় সেখানে কিন্তু চাইনিজ ওয়ার্কাররা কর্মরত ছিলেন। এমনকি এই অঞ্চলে যে গোল্ড রিজার্ভার আছে সেখানেও কিন্তু অ্যাটাক করা হয়েছে কিছুদিন আগে। এবং আজকে দেখুন একটি সিমেন্ট ফ্যাক্টরিতে অ্যাটাক করা হয়েছে, যে সিমেন্ট ফ্যাক্টরি বিদেশি বিনিয়োগে পাকিস্তান সরকার কিন্তু চালাচ্ছিল এবং এই এলাকাটি বেগুখেল রোড নামে পরিচিত এবং যারা এই বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তাদেরকে সঙ্গে সঙ্গে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে প্রশ্নটি উঠে গেল তা হলো একই দিনে দুটি এই ধরনের ভয়াবহ ঘটনা কেন সামলাতে পারলেন না আসিম মুনির? কেন এই ধরনের ইন্টারনাল পলিটিক্সে
পাকিস্তান পুলিশ এবং পাকিস্তান সেনাবাহিনী কার্যত খতম হয়ে যাচ্ছে একটু একটু করে। অর্থাৎ প্রথম দিন আততায়ের গুলিতে 4জন পুলিশের হাই প্রোফাইল কর্তার মৃত্যুর ঘটনা আসার পরের দিনই এই অঞ্চলে আইইডি বিস্ফোরণ একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তানের গোয়েন্দা দপ্তর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মানে একটি নির্দিষ্ট জায়গায় রোজই কিছু না কিছু বিক্ষোভ হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, এতটা ঠিক ছিল। কিন্তু আননোন গানম্যান এই জায়গাতেও ঢুকে যাবে তা হয়তো পাকিস্তানের আসিম মুনির স্বপ্নতেও ভাবেননি। দেখুন, এই মুহূর্তে জিওপলিটিক্যালি পাকিস্তান কিন্তু বিভিন্ন দিক থেকে বিপাকে পড়েছে। ভেনেজুয়েলাকে নিয়ে তাদের অবস্থান কি হবে সেটাই কিন্তু এই মুহূর্তে পাকিস্তান সরকারের কাছে সব থেকে কনফিউজিং প্রশ্ন। কারণ ভেনেজুয়েলাকে সরাসরি সাপোর্ট করে চীন। ভেনেজুয়েলা ওয়ার্ল্ড লার্জেস্ট অয়েল রিজার্ভার একটি কান্ট্রি এবং সেই দেশটি 9 লক্ষ ব্যারেল তেল প্রতিদিন উত্তোলন করে। এই 9 লক্ষ ব্যারেল তেলের মধ্যে 3.4% তেল মানে 7,75,000 তেল একটি দেশই কেনে, তার নাম চায়না। আর এই মুহূর্তে চায়না কিন্তু পাকিস্তানে বিপুল ইনভেস্ট করে বসে আছে সিপেক করিডোরে। চাইনিজ মিলিটারি, চাইনিজ ইঞ্জিনিয়ার দিনের পর দিন বালুচিস্তানে প্রভাব বিস্তার করছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসিম মুনির এবং শাহবাজ শরীফ আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে সরকারকে বাঁচাতে, কারণ তাদের সরকার সব দিক থেকে ফেল করেছে এবং অর্থনৈতিকভাবে একটি দেউলিয়া সরকার। আমেরিকাকে গিয়ে তারা খাইয়েছে যে পাকিস্তানের মাটির তলায় তেল আছে, ব্যাস ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে ঝাঁপিয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন বালুচিস্তানে আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো তেল উত্তোলনের জন্য, কখনো তিনি বলছেন পাকিস্তানের ইঞ্জিনিয়ারদের আমরা সাহায্য করব তেল উত্তোলনের জন্য, কখনো আবার তার মস্তিষ্ক বিভ্রাটে বলতে শোনা গেছে ভারতই হয়তো পাকিস্তানের থেকে তেল কিনবে কালকে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান অ্যাকচুয়ালি ভেনেজুয়েলাকে নিয়ে কোন পক্ষের দিকে ঝুঁকবে সেটাই তাদের কাছে একটা বড় কনফিউশন। পাকিস্তানের বিদেশ মন্ত্রী হঠাৎ করে চীন সফরে চলে যান এবং তারা ভয়ে বুঝতে পারছিল না যে কি করবে, এবং চায়নার পক্ষ থেকে এই সফরকে নিয়ে একটি স্টেটমেন্টও দিয়ে দেওয়া হয়েছে। এবং এরপর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছে, ভাই সাবধানে থেকো, তোমরা বেশি বাড়াবাড়িটি করো না। মানে পাকিস্তান নিজেদেরকে এতটাই বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে যে অন্য একটি দেশের সফর করার জন্য ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং হুঁশিয়ারি উড়ে আসছে, আপনারা বুঝতেই পারছেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দার তিনি চায়না সফরে গেছিলেন। চায়নার পক্ষ থেকে স্টেটমেন্ট কি দেওয়া হয়েছে, বলা হয়েছে পাকিস্তান চায়না ফ্রেন্ডশিপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর রিজিয়নাল পিস অ্যান্ড স্টেবিলিটি। আমি সত্যি জানি না যে পাকিস্তান আসলে কিভাবে রিজিওনাল পিসকে মেনটেন করতে চায়। পাশাপাশি ভেনেজুয়েলাকে কেন্দ্র করেও পাকিস্তান কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে। প্রথম কথা, চায়না পাকিস্তানকে কেন রিজিওনাল পিস মেনটেন করার জন্য বেছে নিয়েছে আমার জানা নেই। আসলে পাকিস্তানকে যে পারে যখন পারে ঘন্টা বাজিয়ে চলে যায়, ব্যবহার করে দিয়ে চলে যায়। এই পাকিস্তানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো তাদের জিওগ্রাফিক্যাল অবস্থান। কখনো আফগানিস্তানকে ঠান্ডা করতে, কখনো চীনকে ডমিনেন্স করতে, কিংবা কখনো ভারতের উপর চাপ তৈরি করতে এই পাকিস্তানকে ব্যবহার করে আমেরিকা, কখনো আবার ভারতকে চাপে রাখতে এই পাকিস্তানকে ব্যবহার করে চীন। এবার পাকিস্তানের নিজস্ব কোনো আইডেন্টিটি যে আন্তর্জাতিক স্তরে নেই তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারা ভেনেজুয়েলাকে নিয়ে একটি ভাষা স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তারা বলেছেন যে ইট ভ্যালুজ দ্য ওয়েলবিং অফ দ্য পিপল অফ ভেনেজুয়েলা অ্যান্ড উই আর ক্লোজলি মনিটরিং দ্য সিচুয়েশন। অর্থাৎ ভেনেজুয়েলার অবস্থানটাকে আমরা ক্লোজলি মনিটর করছি। এই স্টেটমেন্ট দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল, আপনারা বুঝতেই পারছেন। তারা স্টেটমেন্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকেও চটাতে চায়নি, আবার চীনের সঙ্গে তাদের সম্পর্ক যে আছে সেটাকেও তারা এস্টাবলিশ করতে চায়নি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের ভবিষ্যতে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে তাদের সরকার কিন্তু কার্যত হিমশিম খাচ্ছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমেরিকাতে এই মুহূর্তে সব থেকে বেশি অনুপ্রবেশকারী যারা থাকেন তাদের মধ্যে পাকিস্তান হলো 2 নম্বরে আছে। যে কোনো মুহূর্তে তাদেরকে আমেরিকা থেকে বের করে দিতে হতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্প একটি মাইগ্রেশনের লিস্ট তৈরি করেছেন, যে লিস্টে ভারত কিন্তু নেই। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানকেও কিন্তু পাল্টা চাপে রেখে দিয়েছে আমেরিকা। সব মিলিয়ে আননোন গানম্যানের এই ধরনের অতর্কিত হামলা, দেশের অভ্যন্তরে বিএলএ এবং টিটিপি দিনের পর দিন সেনাবাহিনীর ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে ধ্বংস করছে সেটি, এবং অন্যদিকে আন্তর্জাতিক স্তরে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মাঝে বোতলবন্দি হয়ে যাওয়া একটা দেশ। পাকিস্তানের অবস্থা ক্রমশ একটু একটু করে যে দুর্বিষহ হয়ে উঠছে তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।